নমস্কার। আজকের ভিডিওতে স্বাগত জানাই। আজকের ভিডিওর বিষয় আর.জি. কর, প্রতিবাদ, দুর্নীতি, বেসরকারীকরণ। অনেকে ভাবতেই পারেন যে আর.জি. করকে নিয়ে আমি এত ভিডিও করছি কেন। আসলে আর.জি. কর একটা প্রতীক মাত্র। নতুন বিশ্ব ব্যবস্থায় যে বেসরকারীকরণ হবে, মানে হচ্ছে, প্রক্রিয়া চলছে, যার মূল ক্ষেত্রগুলো প্রায়োরিটি সেক্টরে এই মুহূর্তে শিক্ষা, সরকারি শিক্ষা ব্যবস্থার বেসরকারীকরণ, স্বাস্থ্য, সরকারি স্বাস্থ্য ব্যবস্থার বেসরকারীকরণ এবং গণপরিবহন, যেমন রেল, যেটা রাষ্ট্রায়ত্তের সংস্থা, তার বেসরকারীকরণ। যেমন বন্দে ভারতের সংখ্যা বাড়তেই থাকবে, কিন্তু লোকাল ট্রেনের অবস্থা বা অন্যান্য এক্সপ্রেস ট্রেনের অবস্থা দুর্বিষহ হয়ে যাবে। এ বিষয়ে আমার ভিন্ন ভিন্ন ভিডিও রয়েছে, অবসরে দেখবেন। এখন যেটা প্রশ্ন, যারা নতুন এই চ্যানেলে এসেছেন, অনেকেই সাবস্ক্রাইব করছেন, তাদের জন্য একটু বলি, সুবিধে হবে। এটা আসলে একটা যুদ্ধ চলছে। আমি অমৃত সুভদ্রা দ্বিতীয় খণ্ডে এই যে করোনা যে আহামরি, তাকে কেন্দ্র করে যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছে সেই সম্পর্কে লিখেছি তথ্য সহকারে। অনেকেই হয়তো ভাবছেন যে বিশ্বযুদ্ধ মানে তো কামান, গোলা, বন্দুক, মিসাইল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা, প্রথম বিশ্বযুদ্ধের কথা উঠে আসে। তাদের জন্য বলি, যুদ্ধ তার রূপ বদলেছে, উদ্দেশ্য বদলায়নি। যুদ্ধের উদ্দেশ্য হচ্ছে দখলদারি। একটা সময় ছিল গোষ্ঠীর ওপর গোষ্ঠীর দখলদারি, জমির ওপর জমির ভূখণ্ডের ওপর দখলদারি, যেটা এখন হয়ে গেছে প্রাকৃতিক সম্পদের ওপর কবজা, জল থেকে শুরু করে অরণ্য, সব কিছু। আর এই উদ্দেশ্যে বর্তমানে যে যুদ্ধের পদ্ধতি, সেটা বদলেছে, উদ্দেশ্য একই আছে। সেটা কীরকম? একটা সময় যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমরা দেখেছি 5 কোটি লোক মারা গেছে, আরও বেশি। সেটা অস্ত্র, গুলি, গোলা, আক্রমণ। কিন্তু যেমন এই ক্ষেত্রে ভৌভৌয়ের প্রতিক্রিয়াতে ডিপপুলেশন, মানে যুদ্ধের একটা অন্যতম উদ্দেশ্য হচ্ছে, যেহেতু প্রযুক্তি দিন দিন উন্নত হচ্ছে, মানে ওরা মুনাফার প্রযুক্তি উন্নত, মানে যত কম লোক দিয়ে যত বেশি কাজ করানো যায় বা মেশিন দিয়ে করানো গেলে মুনাফাটা বেশি হবে, এই উদ্দেশ্যেই প্রযুক্তিকে ওরা ব্যবহার করছে, উন্নত করছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে প্রক্রিয়াটা বুঝতে হবে। তো এই বিশ্বযুদ্ধেও কিন্তু এই লোক সংখ্যা কমবে, কমানোর বিভিন্ন, তবে ওই অস্ত্র দিয়ে নয়, এই অস্ত্রটা আলাদা, ভৌ। পাশাপাশি যুদ্ধের আরও একটা উদ্দেশ্য থাকে, মুনাফা, অস্ত্র বিক্রির মুনাফা। যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধে এত অস্ত্র বিক্রি করা হয়েছিল, উৎপাদন হয়েছিল, যেখানে এই জায়নিক শক্তির ইনভেস্টমেন্ট থাকে, ফার্মা থেকে শুরু করে আর্মস, সর্বত্রই। বর্তমানে কিন্তু সেইটা ইনভেস্টমেন্ট যেটা আমরা দেখতে পাচ্ছি, সেটা কিন্তু মুনাফা ফার্মাতে। ফার্মার যে ভৌ অমৃত ভ্যাকসিনের যে বিক্রি সরকারকে কিনতে বাধ্য করা হচ্ছে, সরকার হাইজ্যাক হয়ে গেছে, তার যে মুনাফা, সেটা ট্রিলিয়ন ছুঁয়ে গেছে। তো এই মুনাফাবাজি চলছে। পাশাপাশি মনে রাখবেন যে যুদ্ধের একটা, মানে বিশ্বযুদ্ধের একটা বড় উদ্দেশ্য থাকে রিসেট করা, আর্থসামাজিক অবস্থার পরিবর্তন করে কর্তৃত্বকে আরও বাড়ানো, যেটা আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধে দেখেছিলাম। তারপরেই দেখবেন যুদ্ধের পরপরই মূল্যবোধগুলো ওরা মানে বদলে যায়। যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমরা দেখতে পেলাম জয়েন্ট ফ্যামিলি ভেঙে গিয়েছিল। গ্রামেগঞ্জে এখনও কিছু দেখা গেলেও জয়েন্ট ফ্যামিলি কিন্তু গোটা বিশ্ব জুড়েই আঘাতপ্রাপ্ত হয়েছে। তার বদলে এসেছিল নিউক্লিয়ার ফ্যামিলি। এই যুদ্ধে যেটা এখন শুরু হয়েছে, তাতে করে নিউক্লিয়ার ফ্যামিলিও ভেঙে যাবে,
সিঙ্গল প্যারেন্ট, সিঙ্গল মাদার, সিঙ্গল ফাদার, এগুলো আমরা দেখতে পাবো, যেটা যার প্রক্রিয়া প্রথম বিশ্বে বহু আগেই শুরু হয়েছে। এটা মূল্যবোধের দিক। আর কি কি দিক আছে? যুদ্ধ মানেই কর্তৃত্ব তৈরি করা। একটা সময় ছিল, আমরা দেখেছি দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারকে ব্যবহার করে, হিটলার কিন্তু কন্ট্রোলড অপোজিশন ছিলেন, জায়নিস্ট শক্তিরই উইং ছিল। যেমন এই মুহূর্তে মার্ক্সবাদ বা অন্যান্য যত রাজনৈতিক দলকে একে অপরের বিরুদ্ধে লড়িয়ে দেওয়া হয়, কন্ট্রোল করা আসলে রিমোট থাকে এই আন্তর্জাতিক শক্তির হাতেই। সাধারণ মানুষ মনে করে তারা একে অপরের সঙ্গে লড়ছে, আসলে মূল জায়গায় তারা সেই শক্তির সঙ্গেই সহযোগিতা করছে। তো এই জায়গাটা বুঝতে হবে। আর তাই হিটলারকে ব্যবহার করে যেমন ইহুদিদের পক্ষে সিম্প্যাথি তৈরি করে ইসরায়েল রাষ্ট্র গঠন করা সম্ভব হয়েছিল, পাশাপাশি হিটলারকে ব্যবহার করার একটা উদ্দেশ্য ছিল, সেটা হলো অর্থনৈতিক রিসেট। পাশাপাশি স্ট্যালিনকে, যেটা সোভিয়েত ইউনিয়ন কোল্ড ওয়ারের, আপনারা জানেন যে আমেরিকা, সেই সময় আমেরিকায় জায়নিস্ট শক্তির প্রধান মুখ, তার বিরুদ্ধে ঠান্ডা লড়াই বা প্রতিযোগিতায় নেমে পড়েছিল। সেই স্টালিনকে হত্যা বলবো না, উৎখাত করা আর কি, হত্যা হলে তো আরও ভালো হয়, উদ্দেশ্যে হিটলারকে ব্যবহার করা হয়েছিল। স্ট্যালিন সেটা পরের দিকে বুঝেছিলেন, নাহলে হিটলারের সঙ্গে স্ট্যালিনও কিন্তু একটা ভালো সম্পর্ক রেখে চলেছিলেন। এবং হিটলার যে অস্ত্রশস্ত্র বানিয়েছিলেন, তো স্টিল লেগেছিল, তো প্রচুর লোহা লেগেছিল, ট্যাঙ্ক তৈরি করতে বলুন, কামান তৈরি করতে বলুন, সেই ইস্পাত কিন্তু স্টালিনই সোভিয়েত ইউনিয়ন থেকে সরবরাহ করতেন। এইসব তথ্য এখন জানেন, আমিও বহু লিখেছি, দ্বিতীয় খণ্ডেও লিখেছি। তো তাই হিটলার সোভিয়েত ইউনিয়ন আক্রমণ করবেন একটা আচমকাই, যেটা জায়নিস্ট শক্তির পরিকল্পনা ছিল, কিন্তু যাই হোক স্টালিন সামলে উঠেছিলেন। সেখানে জায়নিস্ট শক্তির পরিকল্পনা ব্যর্থ হয়, হিটলারকে দিয়ে স্ট্যালিনকে উৎখাত করা পারেনি। পরে অবশ্য ওরা গর্বাচোভকে কাজে লাগিয়ে সেই কাজটা করেছিল, সোভিয়েত ইউনিয়নের পতন ঘটেছে 1991 সালে। তাই এখন গোটা বিশ্বে কিন্তু ওদের যে পলিসি, সেটা হলো সরকারকে হাইজ্যাক করে নীতি বদলে, পলিসি বদলে ওদের নিয়ন্ত্রণ স্থাপন করা। তাই সেই প্রক্রিয়ায় এখন চলছে। লকডাউনের মাধ্যমে যা শুরু হয়েছে, এরপরে আরও আসবে, ক্লাইমেট লকডাউন আসবে। ইতিমধ্যেই দেখবেন যে দালাল যে বিজ্ঞান মঞ্চ আছে, ওদের দালাল বিজ্ঞান মঞ্চ বলি আমি, যারা করোনাকালে প্যানিক বিস্তার করেছিল, ভৌ বা করোনামৃতকে প্রমোট করেছিল, তারাই এখন আবার এই 27 তারিখে কি জলবায়ু ধর্মঘটের কথা বলে প্রচার চালাচ্ছে, যাতে করে এই ফসিল ফুয়েল বা ওই যে জ্বালানি, যেটা জীবাশ্ম জ্বালানি, যা নাকি পরিবেশের ক্ষতি করছে, এরকম একটা ভুলভাল ভাঁওতাবাজি দিয়ে এই নিয়ে আমি বিস্তর লিখেছি, ফেসবুকে দিয়েছি, এ বিষয়ে ভিডিও আছে। কোনো বিজ্ঞানসম্মত ভিত্তিই নেই। আসলে এটা রিসেট করছে, জ্বালানির ক্ষেত্রে রিসেট করে মুনাফাবাজি, যেমন ব্যাটারি কার, ওখানে ওরা বলছে কি, দেখবেন পোস্টারটা আমি দেব ফেসবুকে, আপনারাও দেখেছেন, কি মুনাফা নয় মানুষ, কি ওই জ্বালানি ব্যবহার করতে হবে যেগুলো ওই কি বলে রিনিউয়েবল এনার্জি ব্যবহার করতে হবে। যেন মনে হচ্ছে রিনিউয়েবল এনার্জি হলে মুনাফাটা থাকে না, ফসিল ফুয়েলেই শুধু মুনাফাবাজি হয়। ব্যাটারি কারের পয়সা দিয়ে কিনতে হয় না, একটা ডিজেল ইঞ্জিন 30-40 বছর চলে যায়, একটা ব্যাটারি কার আপনি কত বছর চালাবেন? 8-9 বছর, খুব বেশি হলে। ব্যাটারির আয়ু মানে গাড়ির আয়ু। ব্যাটারি যখন আপনি কিনতে যাবেন, ওই ব্যাটারির যা খরচ পড়বে, নতুন গাড়ি হয়ে যাবে। অর্থাৎ তাড়াতাড়ি কোনো কিছুকেই, আগে স্মার্টফোনের মতো, যেমন আপনার একটা আয়ুর পর্যন্ত দীর্ঘদিন চালাতে পারবেন না, তারপরে ফেলে দিতে হবে, মেরামত করার খরচা যা হবে, আপনি নতুন কিনতে হবে আপনাকে। অর্থাৎ যে কোনো প্রযুক্তিকে ওরা ইউজ অ্যান্ড থ্রোতে নিয়ে গিয়ে মুনাফাকে বাড়ানোর জন্য এই পলিসি ওরা নিয়েছে। যাই হোক, এটা আমার ভিন্ন ভিডিও আছে, দেখে নেবেন। আমি মূল প্রসঙ্গে চলে আসতে চাইছি। এই নতুন বিশ্ব ব্যবস্থার যে এজেন্ডাগুলোর মধ্যে হচ্ছে অনলাইন প্রমোশন করা, ফার্মা কোম্পানি তথা এই যে করোনামৃত বিভিন্ন যে
প্যান্ডেমিকে দেখবেন, এরপরে রোগের পর রোগ আসতে থাকবে, ভাইরাসের পর ভাইরাস আসতে থাকবে, প্যান্ডেমিক আফটার প্যান্ডেমিক। এবং ওরা বেসরকারিকরণ সমস্ত কিছুর করবে, মানুষকে ভয় দেখাবে, প্যানিক তৈরি করবে। আর যারা এখনও সরকারি চাকরির আশায় বসে আছেন, চুক্তিভিত্তিক করতে চাইলে আলাদা কথা, যদি স্থায়ী সরকারি চাকরির আশায় বসে আছেন তাদের বলবো তারা অন্য কিছু ভাবুন। কোন কোন জীবিকা আপনারা বাঁচতে পারেন এ বিষয়ে একটি সুদীর্ঘ ভিডিও আছে এই চ্যানেলেই, অবসরে দেখবেন। তাই এই যে চলছে, এই যে তৃতীয় বিশ্বযুদ্ধ চলছে, তাতে করে হয়তো 10টি নতুন কাজ সৃষ্টি হতে পারে এই প্রযুক্তিতে, এআই বলুন, রোবোটিক্স বলুন, কিন্তু 90 জন কাজ হারাবেন, তাই তো? তাহলে এই যে পরিস্থিতি দাঁড়াচ্ছে, আর এই পরিস্থিতিতে আমাদেরকে মানসিক প্রস্তুতি নিতে হবে। আমরা এই প্রক্রিয়াটাকে থামাতে পারবো না, নতুন বিশ্ব ব্যবস্থার প্রক্রিয়া আমরা থামাতে পারবো না, উই ক্যানট স্টপ ইট। আমরা ব্যক্তিগতভাবে মানসিক প্রস্তুতি নিতে পারি, যাতে করে গড্ডালিকা প্রবাহে গা না ভাসিয়ে নিজেকে মুক্ত রাখতে পারি এবং ব্যক্তিগত স্তরে সুস্থ থাকতে পারি, এই ভৌ থেকে বাঁচতে পারি, কিভাবে কোন কৌশলে বাঁচতে পারি, এবং প্রকৃতির কাছে ফিরে গিয়ে যাতে করে আমরা সুস্থ থাকার মন্ত্রটাকে আবার শিখে নিতে পারি, এই উদ্দেশ্যেই এই ভিডিওগুলো করা। তাহলে এবারে আসছি এই মূল বিষয়ে, বেসরকারিকরণ। আগে হ্যাঁ, এই নতুন বিশ্ব ব্যবস্থার একটা অন্যতম দিক বা লক্ষ্য হচ্ছে বেসরকারিকরণ, প্রাইভেটাইজেশন, যার মাধ্যমে কন্ট্রোল করা সুবিধে হবে। আপনি সরকারি চাকরি করলে, আপনি যে সুপ্রিম কোর্টের গাইডলাইন আছে বা ধরুন আমাদের সংবিধানে আছে যে কোনো ভ্যাকসিনই বাধ্যতামূলক নয়, সেটাকে দেখিয়ে আপনি নাগরিকত্বের একটা জোরদার জায়গা রাখতে পারেন যে না, আমি নেব না। কিন্তু প্রাইভেট ফার্ম যদি সব প্রাইভেট হয়ে যায়, সব সরকারি হাসপাতাল যদি প্রাইভেটে হয়ে যায়, আপনার চাকরি বাকরিও যদি মালিকের হাতে চলে যায়, তখন আপনি এই লড়াইটা করতে পারবেন না। ওরা ওদের ইচ্ছে মতো ওষুধ পুশ করবে এবং আপনাকে ইন্স্যুরেন্স কিনতে বাধ্য করবে, আপনাকে ওষুধ খেতে বাধ্য করবে, আপনাকে ভৌ নিতে বাধ্য করবে। প্রথম বিশ্বের যে মানবাধিকার এবং মানুষের সচেতনতা, সেগুলোকে রুখে দিতে পারছে এখন। এগুলো ওখানে আগে চালু হয়ে গিয়েছিল। তো এখন স্কুলে স্কুলে অভিভাবকরা কিন্তু ভ্যাকসিন প্রত্যাখ্যান করছেন, সেসব তথ্য আমার কাছে আছে, এগুলো নিয়ে আমি যথেষ্ট লেখালেখি করি। যাই হোক, তো এই কারণেই টোটাল কন্ট্রোল। এবার আসুন দেখে নিই আরজি করের যে বিষয়টা সমস্ত কিছুর সঙ্গে যুক্ত, তাই আমি এই ব্যাপারটা নিয়ে বারবার করে ভিডিও করছি। তাহলে আরজি করের প্রথম যে লড়াইটা ছিল, প্রতিবাদটা ছিল কি, ধর্ষণ এবং খুন। এটি নারীর ওপরে, একজন চিকিৎসক নারী, তার উপরে অত্যাচার। অবশ্যই একটা মানবিক জায়গা ছিল, প্রতিবাদের জায়গা উচিত ছিল, আমরা সবাই প্রতিবাদ করেছিলাম। কিন্তু আমি প্রথম থেকেই বুঝতে পেরেছিলাম যে এটা আসলে অন্য দিকে নিয়ে যাওয়ার উদ্দেশ্য। সেটা নিশ্চয়ই এবার দেখতে পাচ্ছেন, তাই তো? আলাপ আলোচনা চলছে, কি ফল পাওয়া গেল, কোন দফা দাবি আসছি এক এক করে, তাহলে বুঝতে পারবেন এর উদ্দেশ্য আসলে কী ছিল। আছে এখনও, সেটা ওরা চালিয়ে যাবে। উদ্দেশ্য ছিল আসলে বেসরকারিকরণ, সরকারি ব্যবস্থার, চিকিৎসা ব্যবস্থার বেসরকারিকরণ। এবং এই উদ্দেশ্যেই দেখবেন এখন ধর্ষণ ব্যাপারটা, খুন ব্যাকগ্রাউন্ডে চলে গেছে, এখন সামনে আসছে দুর্নীতি। এই যে যাকে হত্যা করা হয়েছে, তিনি নাকি তার থিসিস বা গবেষণাপত্র 15 লক্ষ টাকার বিনিময়ে নাকি কর্তৃপক্ষের কাছে পৌঁছানোর ব্যাপার ছিল, বা মূল্যায়নের ব্যাপার ছিল, বা গ্রহণ করার ব্যাপার ছিল। এরকম একটা অফার তাকে দেওয়া হয়েছিল, তিনি অস্বীকার করেছিলেন, তাই নাকি তাকে মরতে হয়েছে, বা এরকম কিছু সামনে আসছে। অর্থাৎ দুর্নীতিটাই বারবার করে আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে। এবং আরজি করের মর্গে কি হয়, টাকা দিয়ে উত্তরপত্র লিখিয়ে দেওয়া হয়, এই যে সমস্ত কিছু কিন্তু এখন মূল জায়গা। অর্থাৎ সরকারি ব্যবস্থা যে কত খারাপ, অবশ্যই খারাপ, কিন্তু বেসরকারি মানেই যে স্বর্গ, সেখানে দারুণ রকম মানবিকভাবে চিকিৎসা হয়, পারলে বিনা পয়সায় চিকিৎসা হয়, এমন একটা ব্যাপার আর কি।
এই জায়গাটা তৈরি করে একটা এমনভাবে ব্রেন ওয়াশ করা হচ্ছে যে সরকারি মানেই খারাপ। আসলে এই যে কাজগুলো, দুর্নীতি বলুন, স্বজন পোষণ বলুন, এগুলো তো মানুষের মধ্যে আছেই, কিন্তু সেগুলো সরকারি নীতিকে, পলিসিকে কাজে লাগিয়ে দুর্নীতি দমনের নাম করে বেসরকারিকরণটাই আসল উদ্দেশ্য। আসুন, এই অভিজ্ঞতাটা আমরা ইতিমধ্যেই পেয়ে গেছি শিক্ষাক্ষেত্রে। সেই তথ্যগুলো আপনাদের সামনে এনে তাহলে বুঝতে পারবেন যে শিক্ষাক্ষেত্রে কী কী ওরা অগ্রগতি ইতিমধ্যেই অর্জন করেছে বেসরকারিকরণের। তারপরে চিকিৎসা ক্ষেত্রে কি কি টার্গেট আছে ওদের, সেইটা আপনাদের সামনে তুলে ধরলেই আমি লিঙ্ক দিয়ে দেব ডেসক্রিপশনে বা অথবা কমেন্ট বক্সে। অবশ্যই যাদের মধ্যে প্রশ্ন জাগবে তারা লিঙ্কগুলো পড়ে নেবেন। তথ্য বলছে এই যে লকডাউন থেকে শুরু করে সরকারি নীতি, নিয়োগ না করা এবং স্কুল শিক্ষকদের অযোগ্য শিক্ষকদের ইচ্ছে করেই ওরা নিয়োগ করেছিল সেই সময়। হ্যাঁ, রাজনৈতিক দল শুধু একা একা এগুলো করেনি, প্রভুদের ভেতরে ইন্ধন ছিল, যাতে করে ওই অযোগ্য লোকগুলোকেই সামনে এনে যোগ্য মানুষগুলোকে আড়াল করে দেওয়া যায়। অযোগ্য, কোনো সন্দেহ নেই, বহু অযোগ্য শিক্ষক নিযুক্ত হয়েছেন বিগত কয়েক বছরে। প্রক্রিয়াটা শুধুমাত্র যে একদম সাম্প্রতিক তা না, আগেকার যে জমানা সেখানেও বহু অযোগ্য শিক্ষক। অযোগ্য মানে আমি ডিগ্রিগত, শিক্ষাগত শুধু এটা বলিনি, পড়ানোর ক্যাপেবিলিটি, মূল্যবোধ থেকে শুরু করে শিক্ষক হতে গেলে যে গুণাবলী লাগে সমস্ত কিছুর সামনে রেখে অযোগ্য, এই কথাটাই আমি বলতে চেয়েছি। সেটাকে কেন, তাহলে কি হবে, ওই যে সামনে আনতে সুবিধে হবে। আসুন তথ্যটা দেখে নে। সাম্প্রতিককালে দেখা যাচ্ছে যে 2022 থেকে 21-22 থেকে এই যে তথ্য আসছে, তাতে করে আমাদের দেশে প্রাইভেট স্কুলের সংখ্যা 5.5 বা প্রায় 6% বেড়ে গেছে সরকারি নীতির ফলে। এই যে নীতি, বেসরকারিকরণ নীতি, সরকারি ক্ষেত্রে নিয়োগ না করা, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ না করা, মিডিয়াকে দিয়ে দুর্নীতিকে শুধু বারবার করে সামনে আনা, ঘুষখোর শিক্ষক বলে অভিভাবকদের মধ্যে একটা নেতিবাচক ধারণা তৈরি করে দেওয়া। আর সরকারি স্কুল কমছে। পুরনো যে তথ্য আমরা দেখতে পাচ্ছি 2023 সালের কেন্দ্রীয় সরকারের যে রিপোর্ট, তাতে দেখা যাচ্ছে এই প্রক্রিয়াটা বহু আগেই শুরু হয়েছে, স্কুল বন্ধ হওয়ার প্রক্রিয়া, সরকারি নীতির ফলে অবশ্যই। এবং পাশাপাশি স্কুল শিক্ষকরাও তারা তাদের সন্তানদের প্রাইভেট স্কুলে পড়ান। অস্বীকার করা যায় না, ব্যতিক্রম কিছু আছেন, তারা ধর্তব্যের মধ্যে নয়। দেখা যাচ্ছে সমস্ত দেশে 60,000, প্রায় 70,000, এইরকম 60,000 সামথিং মাঝামাঝি আর কি, স্কুল বন্ধ হয়ে গেছে। পশ্চিমবঙ্গে আমরা দেখতে পাচ্ছি 2023 সালের যে খবর আছে, লিঙ্ক আছে, তাতে করেই প্রায় 8,500 স্কুল একেবারে বন্ধ হয়ে গেছে। এটা এই বিগত আরও 1-1.5 বছরে আরও বন্ধ হয়েছে। ধরে রাখুন এই সংখ্যাটা 15,000 ছাড়িয়ে ধরে রাখুন, কারণ নিশ্চিতভাবে 15,000 থেকে 20,000 ছুঁয়ে ফেলেছে বা ছাড়িয়ে গেছে। তাহলে আর নিয়োগ হবে? অনেকে এখনও বলছেন এই যে পুজোর আগে আপার প্রাইমারি 14,000 নিয়োগ হবে আশা করেছিলেন। আমি বহু আগেই বলেছি, ওরাই মামলা করবে পয়সা করি দিয়ে, ক্যান্ডিডেটকে চাকরি বাকরি হচ্ছে না, মামলা করে যদি 4-5 লাখ টাকা পকেটে ঢোকে, মন্দ কোথায়, মন্দ কি? আর আমরা যে আমাদেরই সবচেয়ে বড় শত্রু, সে বিষয়ে কোনো সন্দেহ আছে? সন্দেহ নেই। তাই যেখানে হামলার দরকার হামলা, আরজি করে হামলা, আর যেখানে মামলার দরকার সেখানে মামলা, এই করে কিন্তু ওরা এই পলিসি, বেসরকারিকরণের পলিসি চালিয়ে যাবে এবং ইমপ্লিমেন্ট করবে সে প্রক্রিয়া। তাহলে অর্থাৎ সরকারি স্কুলের অবস্থা আপনারা জানলেন, এবং এরপরে দেখবেন শিক্ষকদের ক্ষেত্রে 10 বছরেই দেখবেন রিটায়ারমেন্টের স্কিম অনেক ক্ষেত্রেই বাধ্যতামূলক, ভলান্টারি চলে আসবে। ভলান্টারি বলবে, কিন্তু আসলে চাপ দিয়ে বাধ্যতামূলকই হয়ে যাবে। আর অনেকেরই ভৌ নেওয়ার ফলে শরীরের যে অবস্থা, স্বেচ্ছাবসান নেওয়ার জন্য পা বাড়িয়েই আছেন। তারপরে সরকারের অনেক খরচ কমে যাবে, ব্যয় কমে যাবে, তাই তো। আর সরকারি ক্ষেত্র যত আঘাতপ্রাপ্ত হবে, যত বন্ধ হবে, বেসরকারির রমরমা তত বাড়বে। এই যে
স্বাভাবিকভাবেই এটাই তো নিয়ম। এই যে দেখছেন যে সরকারি স্কুলের সংখ্যা যত কমছে, বেসরকারি স্কুলের সংখ্যা তত বাড়ছে। আর মানুষের শিক্ষার ক্ষেত্রে সেন্টিমেন্ট আছে। ঘটি বাটি জমি জমা বিক্রি করে হলেও, একবেলা না খেলতে হলেও ছেলেকে শিক্ষা দীক্ষা দিতে হবে, এই মানসিকতাকে ওরা কাজে লাগাচ্ছে। স্বাস্থ্যের ক্ষেত্রেও একই কথা। প্রাণের ভয়, মৃত্যু ভয়কে ভয় দেখিয়ে প্যানিকবাজি করে, যদিও মানুষ এখনও কেউ মানুষ অমর হয়নি, এত চিকিৎসাবিদ্যার উন্নতিতে, এত এত ড্রাগ, তাতে করে কারো যে আয়ু খুব বেড়েছে এবং দারুণ সবাই সুস্থ আছে বা কেউ অমর হয়ে গেছে এমন তো বলা যাবে না। বরং প্রকৃতির কাছে থাকা মানুষই সুস্থ বেশি থাকেন, তাদের আয়ু বেশি থাকে, তথ্য বলছে। তো যাই হোক, এবার আমরা দেখে নিই যে এই ভিডিওটি দুটো অংশে করতে হবে, একটি ভিডিওতে হবে না। একটি অংশে থাকবে দুর্নীতির নাম করে যে আমরা বেসরকারিকরণ যেটা হচ্ছে, এই আন্দোলনটা, প্রতিবাদটা কেন হলো, কোন লক্ষ্যে হলো, এবং এই স্বাস্থ্য ব্যবস্থার যে বেসরকারিকরণ অনিবার্য সেটা কেন, এই অংশটা আলোচনা করব। এবং অর্থাৎ প্রতিবাদকে রিলেট করে দ্বিতীয় যে ভিডিও, সেখানে আলোচনা থাকবে যে নিরাপত্তার দাবি তারা করেছেন কেন নিরাপত্তার দাবি? নতুন করে সরকার কি কোনো বিল আনছে, কোনো আইন আনছে? আইন তো আছে ইতিমধ্যে, তা সত্ত্বেও তারা একটা কেন্দ্রীয় আইন চাইছেন ডাক্তারদের নিরাপত্তার স্বার্থে, স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার স্বার্থে। কেন এই জরুরি আইনের দরকার পড়লো? 2020তেই তো একটা আইন, এপিডেমিক অ্যাক্ট হয়েছে, তা সত্ত্বেও ওরা আরও নতুন আইন চাইছে। রাজ্যের আইনে তারা নিরাপদ বোধ করছেন না, তারা কেন্দ্রীয় আইন চাইছেন। কেন চাইছেন, এই অংশটি আমি দ্বিতীয় পার্টে আলোচনা করব। আগে এইখানে দেখে নেই যে সরকারি স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করতে হবে কেন, এবং ফার্মা কোম্পানির বড় বড় ডাক্তার যারা, তারাও এই জুনিয়র ডাক্তারদের নেতৃত্ব দিচ্ছেন। তাদের আপনারা চেনেন, যারা করোনাকালে প্যানিক ছড়িয়েছিলেন এবং ভ্যাকসিনের ওকালতি করে বহু মানুষকে অসুস্থ করেছেন। তাই আমি ফেসবুকে সেদিন একটা পোস্ট দিয়েছিলাম যে যারা এই আবহে বিশেষ করে বড় বড় ডাক্তারকে ফলো করেছেন, তারা তত অসুস্থ হয়েছেন এবং ধনে প্রাণে অনেকে মারা পড়েছেন। আর কেউ টিকে গেলেও তাদের ওই মাসকাবারি ওষুধটা খেতে হচ্ছে। আর যারা, আমি যেমন কুকুরকে ফলো করি, কুত্তাকে, মানে স্বাস্থ্যবিধির ক্ষেত্রে কুকুরকে ফলো করা ভালো, সুস্থ থাকবেন, এটা আমার অভিজ্ঞতাই বলছি। এটা নিয়ে এই ধরনের বহু আলোচনা আমি করেছি, গভীরে গেলেই বুঝতে পারবেন। কুকুরের ওষুধ লাগে না, ভৌ লাগে না, দিব্যি থাকে তারা। বন্য কুকুর হলে তো আরও ভালো, গৃহপালিত কুকুর হলে আবার সমস্যা, তাদেরকেও আমরা ওষুধ খাওয়ানো শুরু করে দিয়েছি। বড় লোকের বাড়ির কুকুর বা কুকুর যারা, তারা তো আর কুকুর থাকে না, মানুষ হয়ে যায়। তো যাই হোক, এবার দেখে নিন কেন এটা হচ্ছে। এই 24-25 ফাইন্যান্সিয়াল ইয়ারে যে হসপিটাল চেইনগুলো আছে, তারা তাদের সম্প্রসারণ বা এক্সপ্যানশন করতে চলেছে ব্যাপকভাবে। গোটা দেশে ওরা ছড়িয়ে পড়বে। মুনাফাবাজির চূড়ান্ত জায়গায় পৌঁছানোর পরিকল্পনা নিশ্চিত। তথ্য দেখে নিন, আমি লিঙ্ক দিয়ে দেব। ফর্টিস হসপিটাল ইতিমধ্যেই ঠিক করেছে 700 বেড বাড়াবে, 700। অ্যাপোলো 1170টি বেড 2025-এর মধ্যে তারা বাড়াবে, অর্থাৎ হাসপাতালের সংখ্যা বাড়াবে, চেইন বাড়াবে। মুনাফা শুধু এখানেই নয়, বেসরকারি হাসপাতালের মুনাফা কী হারে বাড়ছে দেখে নিন। একটা অ্যাভারেজ হিসেব আগে প্রথমে দিই, আমি লিঙ্ক দিয়ে দেব। 2023-এ পার বেড যে কোনো বেসরকারি হাসপাতালকে ধরে গড়ে, সুপার স্পেশালিটি ব্র্যান্ড বা সেরকম ব্র্যান্ড নয়, সব ধরে যে বেড প্রতি ওরা যে মুনাফা করেছে, তার বেড প্রতি যে খরচা আসছে
তাতে দেখা যাচ্ছে 2023 সালে সেটা ছিল 45,800 টাকা পার বেড পার ডে, পার বেড পার ডে। সেটা 24-এ কত হয়েছে জানেন? 49,800 টাকা পার বেড পার ডে, এটা অ্যাভারেজ। এবার আসুন সুপার স্পেশালিটি হাসপাতালের বেড মুনাফাবাজি কী হারে বেড়েছে। ম্যাক্স হেলথ কেয়ারের যে রিপোর্ট, সেখানে দেখা যাচ্ছে এই যে চেন হসপিটালগুলো আছে, অ্যাপোলো বলুন, ফর্টিস বলুন, এই সব যেখানে বড় বড় ফার্মার, বিগ ফার্মার ইনভেস্টমেন্ট আছে, ব্রেন ওয়াশ করা মানুষকে ঘটিবাটি বিক্রি করে সেইখানে নিয়ে যাওয়া, প্যানিকবাজি করে, তাদের কি পরিসংখ্যান সেখানে দেখা যাচ্ছে 2022-23-এ ওদের পার ডে পার বেড কত এসেছে রেভিনিউ? 67,000 টাকা, 67,000 পার বেড পার ডে। ভাবতে পারেন সেটা 2024-এ কত হয়েছে? কত হয়েছে? 74,000 টাকা পার ডে পার বেড। মুনাফাটা ভাবতে পারেন, মানুষকে ওরা মানবিক কি পরিষেবা দিচ্ছে। এইবার এই আরও যে ওরা বেডগুলো বাড়াচ্ছে, দুটো মাত্র হিসেব বলেছি, ফর্টিস 700 বেড, অ্যাপোলো 1,170টি বা বেড, এছাড়াও তো আরও আছে, বললে ভিডিও লম্বা হয়ে যাবে, লিঙ্ক দিয়ে দেবো, দেখে নেবেন। তাহলে এইগুলো চলতে গেলে তো সরকারি ব্যবস্থাকে খতম করতে হবে। আর খতম করতে গেলে কাদের সাহায্য নিতে হবে, কাদেরকে খেপাতে হবে? একটা হলো অবশ্যই দুর্নীতিকে সামনে আনতে হবে বেশি বেশি করে, যাতে করে মানুষ সব জায়গায় আর ভর্তি না হয়। বাপরে, প্রাণে যা, ওখানে তো চিকিৎসাই হয় না, পয়সা দিয়ে সবাই থিসিস করছে, লিখছে, উত্তরপত্র লিখে দিচ্ছে, এরকম অবস্থা আপনারা জানেন, খবর ছড়াচ্ছে। এই একটা দিক। আর কি, ওই বাগানের কন্ট্রোল নিতে গেলে কি করতে হবে? মালিকে হাত করতে হবে, তারপরে বাগানের গাছগাছড়াকে ধ্বংস করে তারপরে মালির পালা। এখানে মালিকারা ডাক্তাররা, শিক্ষাক্ষেত্রে মালিকারা ছিল শিক্ষকরা। অর্থাৎ ভেতর থেকে ধ্বংস করো, ডেস্ট্রয় ফ্রম উইদিন। এটাই ভালো, জানেন, ভালো পদ্ধতি। ভেতর থেকে ডেস্ট্রয় করতে হয় মগজ দোলাই করে। আর অবশ্যই যারা টপ লেভেলের তারা সবই জানেন। আর তাই এই যে একটা আয়োজন, এত হাজার হাজার কোটি টাকার যে ইনভেস্টমেন্ট যেটা এই হসপিটালগুলো করছে, বেসরকারি বিগ ফার্মা করছে, তো সেই ইনভেস্টমেন্টকে তুলে আনতে গেলে এই সরকারি পরিষেবাকে ধ্বংস করতেই হবে, অথবা একটা বড় রকম কোলাটেরাল ড্যামেজ করতে হবে, যাতে করে মানুষ অমুখ না হয়ে ঘটিবাটি জমি জমা সবার না হয়। হাই স্কুলের শিক্ষক তো সবাই নন, সবাই অধ্যাপক নন, তাহলে বাকিরা কী করবেন? জমি বেচে দেবে। এবং এইভাবে জমি জমাগুলো, ওই যে ফার্মিং উইদাউট ফার্মার্স, এটা নতুন বিশ্ব ব্যবস্থার আরেকটি দিক, কতগুলো বলবো, আগে ভিডিও আছে, দেখে নেবেন। অর্থাৎ জমি জমা যা আছে মানুষের কাছে, গরিব মানুষ, তাদের কাছে তো জমি কারো কারো কাছে গ্রামেগঞ্জে আছে, সেটাও এবার ফোনের মাধ্যমে আম্বানিদের হাতে চলে যাবে। দেখতে থাকবেন, এটা প্রক্রিয়া। আমি খারাপ ভালো বলছি না, এই ব্যবস্থায় নিশ্চয়ই কেউ কেউ লাভবান হবেন, কেউ সংখ্যাটা কম, বেশিরভাগই এই কারণেই আমাদের মতো কিছু মানুষ গোটা বিশ্ব জুড়ে সচেতন করছি, অ্যালার্ট করছি, আপনাদের চেষ্টা করছে। তাহলে এই যে ইনভেস্টমেন্ট এবং এই যে খরচ, বিপুল খরচ, লাইভ স্ট্রিমিং চাওয়া হয় তো, এই যে চাইছিলেন জুনিয়র ডাক্তাররা, তাহলে এই ফার্মা কোম্পানির যারা চিকিৎসক আছেন তাদের সঙ্গে তাদের মালিকের যে বৈঠকগুলো হয়, জিএমগুলো হয়, সেগুলোর যদি একটা লাইভ স্ট্রিমিং করা হয় না, তাহলে মানুষ অবাক হয়ে, বিস্মিত হয়ে ভাববে, আমরা সবাই মানুষ, অমৃতের পুত্র। মানুষ মানুষকে জীবিকা করে, পণ্য করে কোন স্তরে পৌঁছতে পারে, ঘৃণার যার কোনো শেষ নেই, এক্সট্রিম লেভেল অফ হেট্রেট,
সেটা ফার্মা ব্যবসাকে যদি আপনারা জানেন, গভীরে যান, এবং যারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভের চাকরি বাকরি করেছেন, যাদের অভিজ্ঞতা আছে, কেউ কেউ লেখার সাহস করছেন ইদানিংকালে, তাহলে বুঝতে পারবেন যে কতটা ঘৃণ্য, কতটা নীচ আমরাই তো। ওই যে বারবার আমি ওই জন্য বলি, দ্য এনিমি উইদিন আস, মুনাফার লোভ, টোটাল কন্ট্রোলের লোভ, ওরা আমাদেরকে দিয়েই তো। আমরা তো আমাদের লোকজনই সেখানে চাকরি করে, প্যানিক তৈরি করে, রোগীকে অ্যাডমিশন করায়, সেখান থেকে কমিশন পায়, তাই তো? পাই তো। ফ্রন্ট ডেস্কে সুবেশা সুন্দরী নারী থাকেন, সুদর্শন পুরুষ থাকেন, ব্র্যান্ডেড ঝকঝকে জামা কাপড়, তাই তো, ব্র্যান্ডেড। আর গ্রামেগঞ্জের মানুষগুলো সেখানে গিয়ে চমকে যায়, তাক লেগে যায়, 5 তারা পরিবেশ, ঘটি বাটি বিক্রি করে। ডেড বডিও আটকে রাখার ঘটনা বহু আছে, তাই তো? আমরা সেদিকেই যাচ্ছি। তাহলে এই যে একটা পরিবেশ তৈরি করা হয়েছে, পরিস্থিতি তৈরি করা হয়েছে, যার মূল লক্ষ্য আসলে এই রিসেট করা, অর্থাৎ পুরনো ব্যবস্থাকে ভেঙে আরও মুনাফাদায়ক, যেমন যে কারণে ওরা ওই ক্লাইমেট চেঞ্জের গল্পটা বলছে, দালাল সংগঠনকে দিয়ে প্রচার করছে। আসলে মুনাফাটাকে আরও বেশি করে কতিপয় মানুষের মধ্যে সীমাবদ্ধ করে দিয়ে বাকিদের কাছ থেকে প্রাকৃতিক সম্পদ ছিনিয়ে নিয়ে পলিসির মাধ্যমে সরকারকে, রাজনৈতিক দলকে হাইজ্যাক করে তাদেরকে ভাতাজীবী বানিয়ে দেওয়া। হ্যাঁ, একটা চাকরি দিলে, সুপ্রিম কোর্টের কয়েক বছর আগে যেটা ছিল যে মিনিমাম 20,000 টাকা দিলে এই বাজারে, তাও তো এখন অনেক বেড়ে যাওয়ার কথা, চলতে পারে মানুষের। সেটা না দিয়ে যদি 2-3 হাজার টাকা বা আরও একটুখানি বাড়িয়ে দেবে, পরে দেখবেন বাড়িয়ে দেবে, করে যদি দায়িত্ব পালন করে নেওয়া যায়, তাহলে মন্দ কি? তো এইভাবে আমি বারবার করে ফেসবুকে পোস্ট দিয়েছি যে এই নতুন বিশ্ব ব্যবস্থায় শুধু টপ থাকবে আর বটম থাকবে। মধ্যবিত্তের বিনাশ তো বুঝতেই পারছেন, মধ্যবিত্তের বিনাশ শুরু হয়ে গেছে, অনেকটা সম্পূর্ণ হয়ে গেছে, তাই তো? এটা একদম বাস্তব, যেটা বারবার করে বলা হয়েছে, যে আমি 2য় খণ্ডে লিখেছি, তথ্য দিয়ে লিখেছে যে আপনার কিছুই থাকবে না, তবুও আপনি খুশি হবেন, সুখী হবেন। এই রকম একটা স্লোগান কিন্তু ওদের আছে। ইংরেজিতে বললাম না, আমি বাংলায় বললাম, ইচ্ছে করে বাংলায় বললাম। তো কিছুই থাকবে না, তো অর্থাৎ এখনও যার কাছে যেটুকু আছে সেটুকুও আগামীতে চলে যাবে। এটা এক ধরনের ওই স্লেভ সিস্টেম যাকে বলা হয়, টোটাল কন্ট্রোলের স্লেভ সিস্টেম। তো সেই স্লেভ সিস্টেমের মধ্য দিয়েই কিন্তু, মাধ্যমেই কিন্তু আমরা ওদিকেই, অভিমুখেই কিন্তু আমরা এগিয়ে যাচ্ছে। তো যাই হোক, তাহলে পরের যে অংশ, সেখানে আমি আলোচনা করব এই যে দাবি, 1 দফা 2 দফা 4 দফা, যে দফায় দাবি সেখানে জানানো হয়েছে, এবং সেখানে কি কি দাবি থাকতে পারে, এবং নিরাপত্তার জন্য চিকিৎসকরা, স্বাস্থ্যকর্মীরা কেন এত উদ্বিগ্ন হচ্ছেন, তারা কেন আইন চাইছেন, সেন্ট্রাল আইন চাইছেন, এবং সেন্ট্রাল আইন 2020 সালে যে এপিডেমিক অ্যাক্ট করা হয়েছে সেখানেই বা কী আছে, কেন ওটার দরকার পড়ল। ঠিক ভৌ গুঁজে দেওয়ার 1 বছর আগে ভৌ দেওয়া শুরু হয়েছিল 2021 সাল থেকে, আপনারা জানেন, জানুয়ারি মাসের মাঝামাঝি থেকে। তো তার আগেই ওই আইনটা কেন সরকার আনলো, তা সত্ত্বেও কেন ওই স্বাস্থ্যকর্মী, চিকিৎসকরা তারা কেন খুশি নন, তারা কেন নিরাপত্তার অভাব বোধ করছেন। নতুন করে শুধুমাত্র এই যে ঘটনা, যে নির্যাতিতার ক্ষেত্রে, সেটা তো নয়, সামগ্রিকভাবে তারা নিরাপত্তার অভাব বোধ করছেন বলে তারা দাবি করছেন। সেটা কি সত্যি অযৌক্তিক? যদি অযৌক্তিকই হয়, নির্যাতিতার ঘটনাটা ঘটলো এই সম্প্রতি, তাহলে 2020 সালে কেন কেন্দ্রীয় সরকার এপিডেমিক অ্যাক্ট এনে সেখানে ডাক্তার, স্বাস্থ্যকর্মীদের রক্ষা কবচ দিয়ে আইন আনলো? কেন? নেপথ্যে কি
এই বিষয়টাও আমরা আজকের আলোচনায় আমি রাখব, তাহলেই আপনাদের কাছে ছবিটা পরিষ্কার হয়ে যাবে দ্বিতীয় অংশে। তাহলে এই অংশে যে খুব সংক্ষেপে আলোচনা করলাম, সরকারি শিক্ষা ব্যবস্থার বেসরকারিকরণের কতটা আমরা এগিয়ে গেছি, আগামীতে আরও এগোবো, নিয়োগ টিয়োগ কিছু হবে না বারবার করে বলেছি আমি, সেটা যেটা পেয়ে গেলেন আমি তথ্য লিঙ্কগুলো দিয়ে দেব। কত স্কুল বন্ধ হচ্ছে, আগামীতে আরও হবে, এবং বেসরকারি স্কুলের সংখ্যা বাড়ছে, কী হারে বাড়ছে, কেন বাড়ছে, সরকারি পলিসি কেন ওদিকে যাচ্ছে, কারণ ওখানেই এখন এটাই লক্ষ্য নতুন বিশ্ব ব্যবস্থায় পুরোটাই সরকারি হাত থেকে বেসরকারি হাতে দিয়ে দেওয়া। তো এয়ারপোর্ট থেকে শুরু করে ট্রেন সব কিছু, বন্দে ভারত আপনারা জানেন এই কী স্কিমে আসছে, কিভাবে আসছে, তাই তো তেজস সরি হ্যাঁ এরকম অনেক ট্রেন আপনারা জানেন যে যেগুলো আসছে, আগামীতে আসবে আরও। এবং বিমানবন্দরে দেখবেন এই যে বেঙ্গালুরুতে দেখবেন মাঙ্কি পক্সের জন্য ব্যাপক নজরদারি চলছে, থার্মাল স্ক্রিনিং চলছে। কেন? টোটাল কন্ট্রোল সেখানে তৈরি করা গেছে, যেখানে কেন একটা মাত্র কেস ভারতে পাওয়া গেছে, আর একটা নাকি সন্দেহ হচ্ছে, এখনও নিশ্চিত নয়, তাতেই এত তৎপরতা কেন? কারণ ওই ভৌটাও গোঁজা হবে, আসতে আগামীতে। তো এবং এই বেঙ্গালুরু যে এয়ারপোর্ট, তার 74% শেয়ারই মালিকানাই কিন্তু বেসরকারি হাতে, সরকারি হাতে বাকিটুকু। তাহলে বুঝতে পারছেন তো কন্ট্রোলটা কাদের হাতে? নামে পিপিপি, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, কিন্তু আসলে পিপিপির নাম করে শেয়ার মালিকানাটা ওই বেসরকারি মালিকের হাতে, পুঁজিপতিদের হাতে, জায়নিস শক্তির যে প্রতিনিধি তাদের হাতেই দিয়ে দেওয়া হচ্ছে। গাল ভরা নাম পিপিপি, আসলে টোটাল কন্ট্রোলের কর্পোরেট কন্ট্রোল, যেখানে আপনি আপনার গলায় বেল্ট দিয়ে আপনাকে ঘোরানো হবে, চক্কর কাটানো হবে, ব্র্যান্ডেড শার্ট পরবেন, বাইরে কি ভেতরে ছুঁচোর কীর্তন, বাইরে কোচার পত্তন, এরকম বহু মানুষকে আমি জানি, চেনে। আগামীতে এই সংখ্যাটা বাড়বে। তো এই ভিডিও এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আসব, যেখানে এই যে নিরাপত্তার দাবি করছেন তারা কেন দাবি করছেন, কি কি আইন ইতিমধ্যেই হয়েছে, আরও তারা আইন চাইছেন কেন, সেই বিষয়ে আলোকপাত থাকবে। ফিরে আসব, আপনারা প্রশ্ন থাকলে প্রশ্ন করুন, ছড়িয়ে দিন, সঙ্গে থাকুন।